একটা সময় ছিল যখন মহাকাশ স্টেশনের কথা কেবল বিজ্ঞান ও কল্পনাতেই শোভা পেত, কিন্তু বাস্তবতার মুখ দেখতে পাড়ি দিতে হয়েছে বেশ কিছু পথ। বাজপাখির এই পর্বে আমরা জানতে পারবো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। বাজপাখি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কথা বলতে গেলে শুরুতেই যে মানুষটার নাম উঠে আসে তিনি হলেন আমেরিকার 40তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। 1984 সালের 25 জানুয়ারি তিনি নাসাকে আন্তর্জাতিক সহযোগিতা এবং অন্যান্য দেশের অংশীদারিত্বের মাধ্যমে একটি স্পেস স্টেশন তৈরি করার আদেশ দেন 10 বছরের মধ্যে, যাতে মানুষ মহাকাশে থেকেই আরও নিখুঁতভাবে গবেষণার কাজগুলো করতে পারে। শুরু হয় মহাকাশ স্টেশন তৈরির কার্যক্রম। এর 2 বছর পরই জাপান, কানাডা এবং ইউরোপ এই প্রকল্পে অংশীদারির চুক্তি স্বাক্ষর করে। 1987 সালে এর চূড়ান্ত নকশা সম্পন্ন হয়, আর তার পরের বছরই রিগানের নাম দেন ফ্রিডম। কিন্তু এই প্রকল্পে বাদ সেধে বসে অর্থ সংকট। নকশাকৃত স্পেস স্টেশন ফ্রিডমের নির্মাণের জন্য খরচের পরিমাণ দাঁড়ায় 38.3 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে স্পেস শাটল চ্যালেঞ্জার ধ্বংসের 7 জন ক্রুর মৃত্যুর পরই এই প্রজেক্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্ষমতায় আসার পরে 1993 সালে পুনরায় এর নকশা করার আদেশ দেন, কিন্তু এবারের খরচের দিকটা মাথায় রেখে নকশা করার এবং আরও কিছু দেশের সহযোগিতার জন্য আদেশ আসে। এবারের খরচের কথায় মাথায় রেখে আরও উন্নত একটি মডেল তৈরি করা হয়, যার নাম দেওয়া হয় আলফা। কিন্তু খরচ আরও কমে আসে রাশিয়ার হস্তক্ষেপে। স্থগিত রাখা রাশিয়ান স্পেস স্টেশন মির-2 এর যন্ত্রাংশ আর মডিউলগুলো ব্যবহার করা হয় এতে। সব মিলিয়ে আগের ফ্রিডমের চেয়ে অনেক সাশ্রয়ী আর উন্নত একটি স্টেশন তৈরি সম্ভব হয়। আর নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, কানাডা, জাপান এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রধান 11টি দেশের স্পেস স্টেশন ইন্টারগভর্নমেন্টাল এগ্রিমেন্ট এর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রচিত হয় সম্মিলিতভাবে কাজ করার এক অভূতপূর্ব ইতিহাস। এর মাধ্যমে সবগুলো দেশ প্রয়োজন অনুযায়ী আইএসএস মডিউল পাঠানো, আর্থিক সহায়তা, মিশন পরিচালনা এবং এর দেখাশোনা করা, গবেষণা আর তথ্য ভাগাভাগি করে নেয়ার নিশ্চয়তা পায়। 150 বিলিয়নেরও বেশি মার্কিন ডলার ব্যয়ে তৈরি এই স্পেস স্টেশন 2015 সালের এক তথ্য অনুযায়ী মানব ইতিহাসের তৈরি সবচেয়ে ব্যয়বহুল বস্তু। 20 নভেম্বর 1998 এরিয়া 24 লঞ্চ প্যাড থেকে সর্বপ্রথম আইএসএস মডিউল জারিয়াকে নিয়ে উৎক্ষেপণ করা হয় রাশিয়ান প্রোটন কে রকেটটি। 1998 সাল থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত 30টিরও বেশি মিশন পরিচালনা করে সম্পূর্ণ করা হয় স্পেস স্টেশনটির সবগুলো মডিউল সংযোজনের কাজ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মূল উদ্দেশ্য হল মহাকাশ বিষয়ক গবেষণাকে আরও ত্বরান্বিত করা। ভবিষ্যতে মহাকাশে মানুষের অভিযান, মাইক্রোগ্র্যাভিটি, মহাকাশে মানুষের টিকে থাকা ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় সেখানে। 16টি দেশের সহযোগিতা আর সম্মিলিত প্রচেষ্টার ফসল এই বাসযোগ্য কৃত্রিম উপগ্রহের মহাকাশে যাত্রার সূচনা হয় 1998 সালের 20 নভেম্বর প্রোটন কে রাশিয়ান রকেটের মাধ্যমে। আকারে প্রায় একটি ফুটবল মাঠের সমান আর ওজনে প্রায় 450 টন এই মহাকাশ স্টেশনকে একদিনে কিন্তু তার কক্ষপথে পাঠানো হয়নি। আগে বলেছি এর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। প্রায় 12 বছর ধরে 30টিরও বেশি মিশন পরিচালনার মাধ্যমে পূর্ণতা পায় আইএসএস। প্রতি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটারেরও বেশি গতিবেগে পৃথিবীকে প্রতি 90 মিনিটে একবার প্রদক্ষিণ করে চলেছে এটি। 19 বছরের বেশি সময় ধরে অনবরত এই স্পেস স্টেশন একদিনে আনুমানিক 16 বার প্রদক্ষিণ করে পৃথিবীকে। মহাকাশের লোয়ার আর্থ কক্ষপথে পৃথিবী থেকে 408 কিলোমিটার দূরত্বে পৃথিবীকে চারপাশে আবর্তন করে চলেছে আইএসএস। বর্তমানে প্রায় 2.5 দশক ধরে মহাকাশে নভোচারীদের আবাসস্থল হিসেবে কাজ করে আসছে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস, কিন্তু তার এখন বিদায় নেবার সময় হয়েছে। আর কয়েক বছরের মধ্যে এটিকে কক্ষপথ থেকে ছাড়িয়ে পৃথিবীতে নামিয়ে এনে ধ্বংস করে ফেলা হবে বলে পরিকল্পনা করছে নাসা। আইএসএসকে পরিত্যক্ত করার চিন্তা আগেও হয়েছে, কিন্তু তারপর আবার বেশ কয়েক দফায় তার জীবনকাল বাড়ানো হয়েছে। তবে এখন অধিকাংশ বিশেষজ্ঞই একমত যে 2030 সালের পর এটাকে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী 2031 সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনকে ডিঅরবিট করা হবে, অর্থাৎ কক্ষপথ থেকে নামিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকিয়ে এটিকে নিরাপদে সাগরে আছড়ে ফেলা হবে। আশা করা হচ্ছে সবকিছু পরিকল্পনা মতো কাজ করবে এবং আইএসএস এর পতনশীল জ্বলন্ত টুকরোগুলো মানুষের জন্য কোনো বিপদ সৃষ্টি করবে না। আইএসএস এর এক বিরাট অংশ পৃথিবীর বায়ুমণ্ডলেই পুড়ে ছাই হয়ে যাবে।
যতটুকু অবশিষ্ট থাকবে সেগুলো এসে পড়বে পয়েন্ট নিমো নামে প্রশান্ত মহাসাগরের একটি বিস্তীর্ণ এলাকায়, যা নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝখানে অবস্থিত। এ জায়গাটিকে প্রায় মহাকাশযানের কবরখানা হিসাবে ব্যবহার করা হয়, কারণ এ জায়গাটি মানুষের বসতি থেকে অনেক দূরে এবং এখানকার পানিতে সামুদ্রিক প্রাণীও খুবই কম। তারপর আইএসএসের ধ্বংসাবশেষ যে জায়গাটিতে পড়বে তা প্রায় ৬,০০০ কিলোমিটার দীর্ঘ এবং বেশ কয়েক কিলোমিটার চওড়া। পয়েন্ট নেমো সম্পর্কে জানতে এই চ্যানেলের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।